মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। বর্ষা ভেজার পর সৌমদীপের শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, ঘুমও পাচ্ছিল বেশ। দরজা খুলেও আব্দুলকে বলে, ভেতরে এসো আব্দুল, ভেতরে এসো। আব্দুল একগাল হেসে বলে, হে হে, কাল রাতে ঘুম হয়েছে তো বাবু? সৌমদীপ কিছুই বলে না। বিছানায় বসে আব্দুলের দিকে তাকিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, আব্দুল, রুকসানা কে? আব্দুল যেন এক মুহূর্তের জন্য থতমত খেয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে, আর এক ঘটনা বাবু, রুকসানা তো এই গ্রামেরই মেয়ে ছিল। আব্দুল রুকসানার গল্প বলতে শুরু করে। সৌমদীপকে আগের দিন বাজারে ওই বুড়ো লোকটা যা বলেছিল, আব্দুলও তাই বলল। নতুন কথা বলতে এইটুকুই জানা গেল যে রুকসানার নামে নাকি এখনো চিঠি আসে। পোস্ট অফিসের বড়বাবু তো ঠিক মতো কাজ করতো না, চিঠি আসতো, বিলি করা হতো না। তারপর একদিন সব চিঠি স্তূপাকার করে ফেলে দেওয়া হতো। তো এইসব টুকটাক কাজের জন্য হাবুলকে ডাকা হতো। হাবুলকে, সেটা সৌমদীপের মনে আছে। আগের দিন যখন নতুন পোস্ট অফিসে ও যায়, তখন বড়বাবুর চেয়ারে একটা লোক বসে ঘুমোচ্ছিল, সেটাই হচ্ছে হাবুল। সৌমদীপ এটা ভালোই বুঝতে পেরেছে যে হাবুলকে ওখানে বসিয়ে বড়বাবু বাঁশ বাগানে জুয়া খেলতে যায়। আব্দুল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তো বুঝলেন কি না, ওই হাবুলের সাথে আমাদের সঙ্গে যোগাযোগ আছে ভালোই। আমাদের পাশাপাশি বাড়ি কিনা, এমনিতে ছেলেটা ভালো, কাজকর্ম করে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর পোস্ট অফিসের বড়বাবুর কথা মতো অফিসে বসে থাকে সারাদিন সকালবেলায় আর কি। তো ওর সাথে বহুদিন আগেই কথা হচ্ছিল, বুঝলেন কি না। তো ও যেহেতু পোস্ট অফিসে থাকে, তো নতুন চিঠিপত্র এলে ও খুলে খুলে দেখে। বড়বাবু ওকে এই কাজটাই দিয়েছিল। সেই চিঠিগুলো কাছাকাছির মধ্যে বিলি হলে হয়ে যাবে, আর সেগুলো হাবুলি দিয়ে দেয় আর কি। বুঝতেই পারছেন, পুরোটাই ইলিগ্যাল। পোস্ট অফিসের কাজ তো এরকম যে কেউ করতে পারে না। যদি এদিক থেকে ওদিক কিছু হয় তাহলে তো সর্বনাশ। কিন্তু গ্রামের লোক বোঝেনি তো, চিঠি পাচ্ছে কিনা পাচ্ছে সেই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এমনিতে তো দিন কেটে যাচ্ছে এমনি করেই আর কি। কিন্তু হাবুল ওই টুকটাক কাজগুলো করে দিত। কিন্তু ও বলছিল যে রুকসানার নামে নাকি এখনো চিঠি আসে। তো খেয়ে পাঠায় সেটা আমি জানি না, ও আমায় বলেওনি, কারণ তো সেখানে তো কোনো নাম লেখা থাকে না। সেই চিঠি আসে এখনো ওর নামে, কিন্তু কে পাঠায় তার নাম লেখা থাকে না। আব্দুল থামে। সৌমদীপের ভীষণ মাথা ব্যথা করছিল। গতকাল এত বর্ষা ভেজা হয়েছে, তার উপর ঘুমটাও সকাল সকাল ভেঙে গেল। আব্দুল আবার সেই রুকসানার কথা বলছে। সৌমদীপ সবটা মাথায় রেজিস্টার করতে পারছে না। সৌমদীপ চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আব্দুল আবার জিজ্ঞেস করে, হ্যাঁ কি বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। সৌমদীপ এবার বিছানা ছেড়ে উঠে বলে, হ্যাঁ ঠিক আছে, তবে আজ 9টার মধ্যে পোস্ট অফিসে যেতে বলেছিল, এখন 7:30 বাজে, তাড়াতাড়ি রেডি হয়নি আমি। এখান থেকে নতুন পোস্ট অফিসটা তো অনেকটা দূরে। আব্দুল ঘাড় নেড়ে বলে, হ্যাঁ বাবু, ও ঠিক কথা। তাছাড়া কাল রাতের ঝড় বাদলার পর এখন রাস্তার অবস্থা যে কীরকম তা আর কে জানে। আমি নিজেই তো রিক্সা নিয়ে আসতে পারছিলাম না। স্টেশনের সামনে রাস্তা তো পুরো জল কাদায় একদম একাকার হয়ে গেছে। হ্যাঁ, পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে। সে আমি আপনাকে বাজার অবধি ছেড়ে দিয়ে আসবো ক্ষণ। সৌমদীপ আব্দুলকে বসতে বলে বাইরে আসে। কলতলা বাথরুমটা পোস্ট অফিসের বাইরে, ছোট্ট একটা ঘর, সেটাই স্নানঘর। স্নান সেরে যখন সৌমদীপ ফিরে আসে, দেখে আব্দুল বাইরের উঠোনে বসে আছে। সৌমদীপ মাথা মুছতে মুছতে আব্দুলকে একবার মনে করিয়ে দেয়, এই আব্দুল, আজকে কিন্তু বাজার থেকে ইলেকট্রিকের মিস্ত্রি আনতে হবে। কাল সারা রাত আলো নেই, খুব খারাপ অবস্থা ছিল। এরকম করে থাকা যাবে না একদম। তাছাড়া পোকামাকড় সাপখোপ কোথায় যে কি আছে কে জানে। তো ইলেকট্রিসিটি একটা কানেকশন প্রয়োজন, বুঝলে? এদিকে আমার মোবাইলেও চার্জ নেই। আব্দুল মাথা চুলকে বলে, হ্যাঁ বাবু, ওসব ম্যানেজ হয়ে যাবে। এখানে তো কারেন্ট ছিল, কিন্তু সে তো থাকতো না বলে কারেন্ট কেটে দেওয়া হয়। তো আমি বলে আজকে ইলেকট্রিকের ব্যবস্থা করে দেবো। সৌমদীপ মৃদু হাসে, তারপর বলে, আচ্ছা আব্দুল, আমাকে একটা কথা বলো, তুমি আমাকে এত সাহায্য করছো কেন? গতকাল আসার পর থেকেই দেখছি, ওফ, তুমি না থাকলে আমার যে কি হতো।
সৌম্যদীপের কথা শুনে আব্দুল কেমন জানি লজ্জা পায়, তারপর হেসে বলে, সে আপনি নতুন ডাক বাবু, তাছাড়া নতুন জায়গা এই চন্দ্রকেতুগড়, কিছুই তো চেনেন না আপনি, তো এখানকার লোক হয়ে আপনাকে একটু সাহায্য করবো না? তো আমার কর্তব্য কিনা, বুঝলেন কিনা? তো আপনি মানুষটা যে ভালো সেটা তো আমি কালকেই বুঝেছি, বুঝলেন কিনা? বৃষ্টির জন্য আব্দুল রিক্সা নিয়ে আসেনি, তাই ওরা দুজন জল কাদা পেরিয়ে হাঁটতে হাঁটতে বাজার অবধি যায়। গ্রামের রাস্তা, তার উপর এত বৃষ্টি বাদলা, অবস্থা খুবই খারাপ। বাজারে এসে আব্দুল সৌম্যদীপকে নিয়ে একটা দোকানে যায়। ছোট্ট দোকান, হোর্ডিংয়ের নাম নেই, তবে ইলেকট্রিকের বিভিন্ন জিনিস সেখানে রাখা আছে। বাজারের অর্ধেক দোকানই বন্ধ, সকাল 8:30 বাজে, কিন্তু তাও সব দোকান খোলেনি। আব্দুল ওই ইলেকট্রিকের দোকানের সামনে গিয়ে দোকানদারকে বলে, ও পাঁচুদা, এই যে ইনি হচ্ছেন নতুন ডাকবাবু, আমাদের চন্দ্রকেতুগড়ের নতুন ডাকবাবু। সৌম্যদীপকে দেখিয়ে আব্দুল এই কথাগুলো বলে। সৌম্যদীপ খানিক অপ্রস্তুত হয়ে পড়ে। আব্দুল আবার বলতে থাকে, ইনি এখন ঘোস্ট অফিসে থাকছেন, ওখানে তো কারেন্ট নেই, একটু কারেন্টের ব্যবস্থা করে দিয়েছো তো, নইলে যে সমস্যা হচ্ছে বিশাল, স্যার তো চার্জ দিতে পারছেন না। আব্দুলের মুখে যখন শুনল যে সৌম্যদীপ হচ্ছে নতুন ডাকবাবু, তখন ওই দোকানদারের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে বলল, একদম একদম, কখন যাব বলেন, তবে একটা কথা বলি, আমি কিন্তু একা যাব না, আমার ভয় করে। আব্দুল ধমক দিয়ে বলে, ওফ, তোমার একা একা যেতে কে কয়েছে গা, তুমি যাবে আমার সাথে, ডাকবাবুও থাকবে সেখানে। সৌম্যদীপ কথার প্রসঙ্গ ধরে বলে, হ্যাঁ, তো তোমাকে একা যেতে হবে না, তুমি আমাদের সঙ্গে যাবে, আমরা থাকবো। আর বেসিক্যালি আলোর ব্যবস্থাটাই করতে হবে, না হলে খুব সমস্যা হচ্ছে, পাখার ব্যবস্থা হলে আরো ভালো হয়। দোকানদার ঘাড় নেড়ে সউৎসাহে বলে, একদম একদম, কখন যাব বলেন। সৌম্যদীপ খানিক ভাবে, আজকে অফিসে ওর প্রথম দিন, কিন্তু ওর কাজ 4টের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, তো 4:30 সময় আসতে বললেই সবচেয়ে ভালো হয়। সৌম্যদীপ উত্তর দেয়, তুমি বিকেল নাগাদ এসো, ওই 4:30 নাগাদ। বিকেলবেলা ওই পুরনো পোস্ট অফিসে যেতে হবে শুনে দোকানদার পাঁচুর মুখটা কেমন যেন একটু হয়ে গেল, ভয়ে যেন শুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে দিনের বেলা আলো থাকতে থাকতে কাজটা করে নিলে হতো না, অত বিকেলে ঘোস্ট অফিসে যেতে যে ভয় করে। এবার আব্দুল একটা ধমক দিয়ে বলে, এই এত ভীতু কেন তুমি, 4টের সময় রেডি হয়ে থাকবে জিনিসপত্র নিয়ে, আমি এসে তোমার নিয়ে যাবো। স্যার, আপনি কি সোজা চলে যাবেন ওই কাজপত্র সেরে ঘোস্ট অফিসে? সৌম্যদীপ উত্তর দেয়, আমি তাহলে 4টে নাগাদ বাজারে চলে আসবো। পোস্ট অফিসে যেতে খুব বেশি দেরি হয় না সৌম্যদীপের। বাজারের পর রাস্তাটা বেশ পরিষ্কার আর উঁচু, জল জমেনি বিশেষ। তবে নতুন পোস্ট অফিসে গিয়ে সৌম্যদীপ দেখে যে দরজায় তালা ঝুলছে। সৌম্যদীপ হাত ঘড়িতে সময় দেখে, সকাল 9:15, এখন অবধি বড়বাবু আসেনি। সৌম্যদীপ অবাক হয়, কিন্তু ওর জানা কথা যে চন্দ্রকেতুগড়ে সবকিছু স্বাভাবিক হয় না। পোস্ট অফিসের ঠিক পাশেই একটা পুকুর আছে, তার পাশে বাঁধানো ঘাটে এসে বসে সৌম্যদীপ। গতকাল ও যখন এখানে এসেছিল, এখানে একজন বসে মাছ ধরছিল। আজ অবশ্য কেউ নেই, ফাঁকা। বৃষ্টি হওয়ার ফলে চারপাশ স্যাঁতস্যাঁতে। সৌম্যদীপ বারবার ঘড়িতে সময় দেখে। জয়েনিংয়ের পর আজ প্রথম দিন, কিন্তু বড়বাবু নিজেই আসেনি এখনো। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বড়বাবুর প্রবেশ ঘটল। হেলতে দুলতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন তিনি। প্রথমে সৌম্যদীপ বুঝতে পারেনি ওটাই বড়বাবু। কাছে আসতে সৌম্যদীপ বুঝল যে না, ইনি এই পোস্ট অফিসের বড়বাবু। সৌম্যদীপকে পুকুর ধারে বসে থাকতে দেখে বড়বাবু একগাল হেসে জিজ্ঞেস করে, কি এখানে বসে আছো যে? কাল সব ঠিকঠাক ছিল তো? আর এত তাড়াতাড়ি এলে কি করে? ওদিকে রাস্তায় জল জমেনি? বড়বাবু একসাথে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে সৌম্যদীপ থতমত খেয়ে যায়। কোনটার উত্তর আগে দেবে সে বুঝে উঠতে পারে না। নিজেকে সামলে নিয়ে সে বলে,
হ্যাঁ কেষ্টদা, সব ঠিকঠাকই ছিল। এমনিতে তো পুরনো পোস্ট অফিসটা মন্দ না। আর এটা ঠিক যে খুব নোংরা হয়েছিল, কাগজপত্র ধুলো ইত্যাদি আর কি, সেগুলো পরিষ্কার করার পর বেশ মোটামুটি বাসযোগ্য হয়ে উঠেছে। তবে একটা সমস্যা, ওখানে কারেন্ট নেই। সেই ব্যবস্থাটা আজকেই করা হয়ে যাবে বলল। বড়বাবু চাবির গোছা থেকে একটা চাবি বার করে, তারপর পোস্ট অফিসের দরজা খুলতে খুলতে বলে, বেশ বেশ বেশ, ভেতরে এসো ভেতরে এসো, তোমাকে তোমার কাজগুলো বুঝিয়ে দিই। এমনিতেই আজ একটু দেরি হয়ে গেছে, আর বলো না। ও সৌমদীপ, সে যে কাল রাতে কি বৃষ্টি হওয়ায় খুব ঘুম পেয়েছিল বুঝলে। তারপর যা ঘুমিয়েছি, সকাল হয়েছে টেরই পাইনি একদম। এমনিতে মেঘ মেঘ করে আছে, তার উপর আবার আমার ঘুমটা বেশ গাঢ় বুঝলে। সৌমদীপ বড়বাবুর কথায় বিশেষ পাত্তা দেয় না। বড়বাবু চেয়ারে বসে টেবিলের তলা থেকে মস্ত একটা চিঠির বস্তা বার করে আনে। তারপর সৌমদীপের দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে দেখছো, এগুলো গত সপ্তাহের চিঠি, এগুলোকে বিলি করার সময় পাইনি আমি। হ্যাঁ, এই সপ্তাহের চিঠি কালকে আসবে, আর আগে এই পুরনো লটের সব চিঠি তোমাকে বাড়ি বাড়ি পৌঁছে আসতে হবে। সৌমদীপ বস্তার সাইজ দেখে আন্দাজ করতে পারে এর মধ্যে মিনিমাম 100টা চিঠি তো আছেই। একদিনের মধ্যে এত চিঠি ও দেবে কি করে? আমতা আমতা করে সে প্রশ্ন করে, আচ্ছা কেষ্টদা, বলছি এতগুলো চিঠি আমি দেব কি করে? তাছাড়া আমি তো চন্দ্রকেতুগড়ের রাস্তাঘাট সেরকম কিছুই চিনি না। বড়বাবু মাথা চুলকে বলে, তা ঠিক তা ঠিক, তুমি তো চেনো না এখানকার রাস্তাঘাট ঠিকই তো। তারপর কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলে, হ্যাঁ সে তুমি ঠিকানা বের করে নিতে পারবে ঠিক, লোকজনকে জিজ্ঞাসা করে নেবে, ঠিকানা বলে দেবে ওরাই। কি পারবে না? জোয়ান ছেলে, এই তো বয়স তোমার, সব পারবে। হ্যাঁ সব পারবে। আর সেরকম হলে তুমি আমার সাইকেলটা নিয়ে যাও। হ্যাঁ, ওটা তো এমনিতে কোনো কাজে লাগে না, ওটা নিয়ে যাও। সৌমদীপ বেশ ভালোই বুঝতে পারছে যে পোস্ট অফিসের কোনো কাজই ঠিক মতো করে না বড়বাবু। আজ থেকে সৌমদীপকেই সবটা করতে হবে। সৌমদীপ ঘাড় নেড়ে বলে, আচ্ছা ঠিক আছে কেষ্টদা, আমি তাহলে তোমার সাইকেলটা নিয়ে যাচ্ছি, চিঠিগুলো দিয়ে আসি। বড়বাবু একগাল হেসে বলে, একদম একদম, এই নাও চাবি নাও সাইকেলের, আর সাইকেলটা তোমার কাছেই রাখো। আমার এমনিতেও কোনো কাজে লাগে না ওটা। তো তুমি আবার পোস্ট অফিসে থাকছো, বাজার থেকে ওটা অনেকটা, একটা সাইকেল থাকলে তোমার তাড়াতাড়ি হবে বুঝলে। এই বলে বড়বাবু একটা চাবি সৌমদীপের হাতে দেয়। সৌমদীপ বস্তা থেকে সবকটা চিঠি বার করে নিজের কাঁধের ব্যাগে ভরে নেয়। সৌমদীপ ভেবেছিল যে 100টা মতো চিঠি আছে, কিন্তু গুনে দেখলো 71টা চিঠি। ব্যাগে ভরে সৌমদীপ পোস্ট অফিস থেকে বেরিয়ে আসে। পোস্ট অফিসের বাইরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করানো আছে একটা সাইকেল। এটাই বড়বাবুর সাইকেল, যার চাবি সৌমদীপকে দিয়েছে। আজ সৌমদীপের প্রথম দিন চাকরিতে, আর আজকেই যে ওর বিশেষ অভিজ্ঞতা হবে কিছু, তাও বুঝতেই পারেনি। গ্রামগঞ্জে চিঠি বিলি করা যে রীতিমতো যুদ্ধ করার সমান, তা সৌমদীপ ভালো মতোই বুঝতে পেরেছে আজকে। নতুন পোস্ট অফিস থেকে চিঠির গোছা নিয়ে সৌমদীপ বেরিয়ে পড়ে। বাজারের কাছাকাছি যাদের বাড়ি, সেই চিঠিগুলো আগে দিয়ে দেওয়াই ভালো। বাজার এলাকাটা খানিকটা হলেও সৌমদীপ চেনে, কিন্তু চিঠি দিতে গিয়ে সৌমদীপ পড়ল মহা সমস্যায়। একজনের নাম বামাচরণ, তার নামে একটা চিঠি এসেছে, সরকারি ব্যাংক থেকে চিঠি। চিঠির উপরে ওইটুকুই লেখা আছে। সৌমদীপ বামাচরণের বাড়ির সামনে গিয়ে হাঁক পাড়ে, বাড়িতে কেউ আছেন? চিঠি এসেছে, চিঠি, বামাচরণ নস্করের নামে চিঠি এসেছে। প্রথমে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না, তবে কিছুক্ষণ পর একজন লোক দরজা খুলে উকি মারে। নিচু গলায় জিজ্ঞেস করে, কিসের চিঠি? সৌমদীপ প্রথমে একটু অবাক হয়, এরকম উকি মারার কি প্রয়োজন। ও গলা খাঁকড়ে উত্তর দেয়, সরকারি ব্যাংক থেকে চিঠি এসেছে, বামাচরণ নস্করের নামে।
সৌম্যদীপ যেই না এটা বলেছে অমনি দরজা বন্ধ করে লোকটা ভেতরে ঢুকে গেল, আর ভেতরে গিয়ে কুঁই কুঁই করে বলতে থাকে, ও চিঠি আমি নেব না, ও চিঠি আমি নেব না, ব্যাংক থেকে চিঠি এসে নিশ্চিত লোন শোধ করতে টাকাটা দিচ্ছে, এত টাকা আমি কোথায় পাবো, টাকা কোথায়, এই চিঠি আপনি ফেরত নিয়ে চলে যান। সৌম্যদীপ তো হতভম্ব, লোকটা বলে কি? সৌম্যদীপ বলে, এ কি, আপনার নামে চিঠি এসেছে, আপনি নেবেন না? ভেতর থেকে সেই লোকটা উত্তর দেয়, না নেব না, চিঠি নিলেই তো আমাকে টাকা দিতে হবে, লোনের টাকা ঋণ, সে আপনি কি বোঝেন, চলে যান চলে যান, চিঠি নিয়ে চলে যান, আমি ওই চিঠি নেব না। এই বলে এক প্রকার বাড়ি থেকে বেরিয়েই যেতে বলে সৌম্যদীপকে। সৌম্যদীপ অগত্যা কি আর করতে পারে, বামাচরণ নস্করের বাড়ি থেকে বেরিয়ে এবার যায় হরিহর দত্তের বাড়িতে। বাজার এলাকার পাশ দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে, সেখানে প্রথম বাড়িটা হরিহর দত্তর। ওনার নামে ভোটার কার্ড এসেছে, কিন্তু হরিহর দত্তের বাড়ির সামনে গিয়ে সৌম্যদীপ খানিক থতমত খেয়ে যায়। সৌম্যদীপ ভাবে, বাড়ির সামনে এত লোক কেন? তাছাড়া পরিবেশটা কেমন যেন থমথমে। সৌম্যদীপ আর একটু কাছে গেলে দেখতে পায় যে লোকজন বাড়ির দরজায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সৌম্যদীপ আরো অবাক হয়ে যায়, এই চন্দ্রকেতুগড়ে হচ্ছেটা কি? সবকিছু এরকম বিচিত্র কেন? সৌম্যদীপ হরিহর দত্তের বাড়ির সামনে গিয়ে একজনকে জিজ্ঞেস করে, দাদা এখানে কি হয়েছে, সবাই এরকম কাঁদছে কেন? সেই লোকটা সৌম্যদীপের প্রশ্ন শুনে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে। এ তো ভারী সমস্যা হলো। সৌম্যদীপ বোঝে যে এদের জিজ্ঞেস করে কিছু হবে না, তার চেয়ে ভালো বাড়ির ভেতরে ঢুকে চিঠিটা দিয়ে মানে মানে কেটে পড়লেই হয়। এই ভেবে সৌম্যদীপ বাড়ির ভেতরে ঢুকে হাঁক দেয়, হরিহর দত্ত কে আছেন? ওনার নামে ভোটার কার্ড এসেছে। সৌম্যদীপ হাঁক পেড়ে সবে উঠোনে উঠেছে, ঠিক তখনই ও দেখল উঠোনের ওপর খাটিয়া পাতা, আর সেখানে একজন বৃদ্ধ শুয়ে আছে, চোখে তুলসী পাতা, গায়ে নামাবলি। সৌম্যদীপ আঁতকে ওঠে। সেই বৃদ্ধকে ঘিরে বসে রয়েছে বাড়ির কয়েকজন মহিলা। সৌম্যদীপের ডাক শুনে ওদের চোখ কেমন ছলছল করে ওঠে। সৌম্যদীপ ভ্যাবা চাকা খেয়ে যায়, কেউ একজন মারা গেছে এই বাড়িতে। সৌম্যদীপ ভাবে এরকম হুট করে বাড়ির ভেতর ঢুকে আসাটা ঠিক হয়নি। ও একজন মধ্যবয়স্ক ভদ্রলোকের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা দাদা, বলছি হরিহর দত্তের নামে একটা ভোটার কার্ড এসেছে, ওনাকে একটু ডেকে দেবেন? সৌম্যদীপের কথা শুনে ওই লোকটাও কাঁদতে শুরু করে, তারপর ফোঁপাতে ফোঁপাতে বলে, কি করে ডেকে দেব বলুন, উনি যে গতকাল রাতে আমাদের ছেড়ে চলে গেছে। ও বাবা গো, দেখে যাও, তোমার নামে এতদিনে সরকার ভোটার কার্ড পাঠিয়েছে গো। তোমার এই ভোটার কার্ড দিয়ে এবার কাকে কে ভোট দেবে গো? গো বাবা গো, তুমি বেঁচে থাকতে তোমার ভোটার কার্ড দেখা হলো না গো। সৌম্যদীপ এবার বুঝতে পারে উঠোনে যে বয়স্ক ভদ্রলোকটি চোখে তুলসী পাতা নিয়ে শুয়ে আছেন, তিনিই আসলে হরিহর দত্ত। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।